ভাই? Yes sir, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা ক্লাস করব, আপনারা যদি জানেন আমি একটু প্রথমে চেষ্টা করব শিখেছেন কিনা, তারপরে আমরা একটু ভেরিফাই করে নিয়ে আমি বিটুইন দি লাইন্স যদি কিছু গ্যাপ থাকে আমি সেগুলো কভার আপ করে দিব। স্যার আমাকে যদি স্যার একটু একটা মিনিট ফ্লোর দিতেন, আমি ছাত্রদের সাথে বলো প্লিজ। ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে আমি মানে I want to take this opportunity to get you introduced with our most dearest faculty member of our department. প্রফেসর ডক্টর মোহাম্মদ খায়রুল হোসেন, এবং সবচেয়ে বড় পরিচয় স্যার আমারও। স্যার আমরা স্যার স্টুডেন্ট ছিলাম, এবং স্যার হচ্ছে হি ইজ নাও দ্য সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি মেম্বার ইন আওয়ার ডিপার্টমেন্ট। আমাদের ফ্যাকাল্টি, আমাদের ডিপার্টমেন্টের মানে যারা টিচার আছে তাদের মধ্যে মানে হাতে গোনা যে কয়েকজনকে মোটামুটি সবাই চিনে মাশাআল্লাহ, এবং তার মধ্যে স্যার একজন, এবং হি ইজ এ ভেরি গুড প্রোফাইল, এবং হি ইজ one of the very few renowned finance scholars in our country as well as in the world. এবং স্যারের সবচেয়ে বড় একটা রিসেন্ট পরিচয়, স্যার আমাদের বাংলাদেশের যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সেটার চেয়ারম্যান স্যার ছিলেন পরপর 3 টাইমস উনি ছিলেন। সো অ্যাবাউট 9 ইয়ার্স ছিলেন স্যার। স্যার অত্যন্ত সফলতার সাথে সেই দায়িত্ব শেষ করে স্যার আবার আমাদের মাঝে জয়েন করেছেন, এবং আই এম ভেরি মাচ হ্যাপি to get the opportunity to share this course with my dearest sir. এবং এই সবচেয়ে মজার কথা হচ্ছে স্যার আমাদেরকে এই কোর্সটা স্যারই নিয়েছিলেন, এবং স্যারের সাথে সেটা শেয়ার করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আপনারাও ইউ আর দ্য মোস্ট লাকি ওয়ান্স, যেটা হচ্ছে যে আপনারা স্যারকে মানে পাওয়ার সুযোগটা পেয়েছেন, এবং যে এসপিএস এর মাধ্যমে যে প্র্যাকটিক্যাল যে ইমপ্লিকেশন, তারপর প্র্যাকটিক্যাল যে ডেমনস্ট্রেশন সেশনটা সেটা স্যারের মাধ্যমে দেখবেন আপনারা এবং শিখবেন। আশা করি সেটা আপনাদের অনেক কাজে লাগবে, এবং আপনাদের যে কোনো ব্যাপার স্যার খুবই কোঅপারেটিভ এবং হেল্পফুল। আপনাদের যদি কোনো কিছু, যে কোনো কোয়ারিজ থাকে, যে কোনো ধরনের কোনো যদি আন্ডারস্ট্যান্ডিং এর ল্যাকিং থাকে, স্যারকে আপনারা জিজ্ঞেস করবেন, জেনে নেবেন। সো দিস ইজ এ ভেরি রেয়ার অপরচুনিটি ইউ হ্যাভ গট গাইজ, সো ট্রাই টু ইউটিলাইজ ইট টু দ্য গ্রেটার এক্সটেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ইমরান ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। স্যার মাই প্লেজার স্যার। আমি যেটা বলি যে আমার ছাত্ররা আমাকে দেখো, আমার মতো করো এবং আমাকে ছাড়িয়ে যাও। ইমরানরা হলো সেই দলের অন্তর্ভুক্ত যারা আমাদেরকে দেখেছে এবং আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। তো আশা করি তোমরাও সেভাবে করতে পারবা। তোমাদের সফলতা কামনা করি। ইমরান, আমি যদি ম্যাটেরিয়ালস দিতে চাই সেখানে স্ক্রিনটা কই, আমি এটা একটু করে দিই। স্যার শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। জয়েন দ্য মিটিং, শেয়ারিংটা কোথায়? স্যার না, জয়েন এ মিটিং আছে, আমি কি সেটা ক্লিক করব আগে? না স্যার, আপনি জুমের যে স্ক্রিনটা সবাইকে দেখতে পাচ্ছেন না স্যার? জয়েন এ মিটিং তো করে আছি। হ্যাঁ হ্যাঁ, জয়েন তো করেই আছেন স্যার। এই আপনার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্যার, ওই যে আপনার লোকজন এই আমাদের যারা পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন না স্যার? ওই যে স্যার দেখেন যে নিচে যে মিউট লেখা আছে, স্টার্ট ভিডিও লেখা আছে। আমি যদি একটু বলি, জি, অল্টার আর এস একসঙ্গে প্রেস করলেই হবে কিবোর্ড থেকে, তাহলে শেয়ার স্ক্রিনের উইন্ডোটা দেখাবে। অল্টার এস স্যার। জি স্যার। দেখি না তো, এখানে তো অল্টার এন্ড এস, কন্ট্রোল না, অল্টার এন্ড এস। অল্টার এন্ড এস দিচ্ছি তো হচ্ছে না স্যার। স্যার জুমের মধ্যে স্যার আপনার স্যার যেখানে স্যার আমাদের নামগুলো দেখতে পাচ্ছেন স্যার, সেখানে স্যার আপনার স্যার নিচে স্যার কি কি বাটন দেখতে পাচ্ছেন স্যার? না, আমার তো ওই স্ক্রিনটাই তো চলে গেল। এই যে এখানে দেখা যাচ্ছে লঞ্চ, ডোন্ট হ্যাভ জুম। তোমাদেরকে শুনছি অথচ দেখা যাচ্ছে না। হোয়াট ইজ দিস? দেখা যাচ্ছে না কারণ আমাদের সবার ভিডিও তো অফ করা আছে, এজন্য সম্ভব না। কিন্তু যেটা তোমরা মিউটেড আছো এবং এটা সেটা তো দেখা যাচ্ছে এর আগে। আমি এখন এখানে তোমাদের স্ক্রিনটা, আপনি অনলাইন স্ক্রিনে আছেন।
আমি তো তোমাদের শুনছি ভয়েস, বাট শুধু একটা সাইম হোসেন তার ছবিটাই আসছে। এটা হচ্ছে ভিউ অপশন থেকে চেঞ্জ করতে হবে। একদম রাইট কর্নার, জুম স্ক্রিনের একদম রাইট কর্নারে অপশনটা আসছে। এই যে আছে, হ্যাঁ পাওয়া যাচ্ছে। এখন মিউট স্টার্ট ভিডিও, হ্যাঁ স্যার দেখেন সেখানে শেয়ার স্ক্রিন নামে একটা আছে, সেখানে শেয়ার স্ক্রিন। হ্যাঁ জি স্যার, হ্যাঁ শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। শেয়ার স্ক্রিনে ক্লিক করলে আমি আমার ফাইল আনতে পারবো? হ্যাঁ স্যার, শেয়ার স্ক্রিনে ক্লিক করলে স্যার ওই একদম প্রথমটা যেটা দেখাচ্ছে স্যার স্ক্রিন, সেটা ক্লিক করেন স্যার। সেটা ক্লিক করে নিচে দেখেন স্যার শেয়ার স্ক্রিন আছে, সেটাই ক্লিক করেন। এই তো স্যার আসতেছে, আসছে স্যার। এখন আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি ল্যাপটপের, সো আপনি এখন ল্যাপটপের যেখানে যাবেন স্যার আমরা দেখতে পারবো স্যার। দেখতে পারেন, জি ঠিক স্যার। আছে। তাহলে আমি শুরু করি। স্যার শুরু করেন, তাহলে আমি স্যার যদি একটু পারমিশন দিতেন তাহলে আমি মিটিংটাই করে আসি স্যার, তাহলে মিটিংটা জয়েন করতে স্যার। তোমাদের কি জুমে মিটিং? হ্যাঁ স্যার জুমে স্যার, আমি অন্য ইয়ে থেকে জয়েন করব, সমস্যা নেই। আমি স্যার সরাসরি যাচ্ছি স্যার। হ্যাঁ আবার তাহলে আপনি হচ্ছে স্যারের যে কোনো ইয়ে লাগলে আপনি ইয়ে করেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। Let us find regression. So, এই কথাগুলো এত পড়ানো হয়েছে, ইমরান বলেছে that our business world is dynamic. Dynamic means it is changing from time to time. With the change in the time period, আমাদের business world change হচ্ছে. It is uncertain. That is what will happen in future, you don't know. And affected by multiplicity of causes. তার আগে হলো our business world is numerically oriented. আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবল হচ্ছে বিজনেসে, আপনারা যদি সেলস বলেন, অ্যাড এক্সপেন্ডিচার বলেন, আমরা যদি বলি প্রফিট বলি, আমরা ক্যাশ ফ্লো মিন করি, আমরা নেট অ্যাসেট ভ্যালু বুঝি, আমরা আর্নিং পার শেয়ার বুঝি, সমস্ত প্রাইস আর্নিং রেশিও বুঝি, সবগুলোই ফিগার্স এন্ড ফিগার্স। So statistics is there to deal with the figures, to assess the nature and extent of dynamism, to measure the uncertainty and risk, and identify the causes for changing one or more variable. So what are the determinants for changing those variables? এবং এই যে আইডেন্টিফাইং দি কজেস আন্ডারলাইং বিহাইন্ড দিস সিনারিও, আমাদের এই জন্য কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয়। কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিসের অবজেক্টিভস গুলো যে তাদের whether there is a relationship between or among the variables, if there is a relationship, whether the relationship is positive or negative, meaning whether they are moving towards the same direction or in the opposite direction, and what is the extent of relationship. And also you want to know the nature, means dependence of the relationship. এগুলো করার জন্য আমাদের কোরিলেশন রিগ্রেশন ব্যবহার হয়। Do you know the difference between correlation and regression? আপনারা কি জানেন? Correlation indicates the strength of the relationship, and regression, it helps determine one variable based on another variable's movement or change. No, মানে বলছো but not clear, and it means you have lack of clear understanding. Correlation measures the strength of relationship. I can say regression also measures the strength of relationship, but correlation
indicates the relationship in relative term. Relative term. Correlation shows the strength of relationship in relative term, whereas regression shows the strength of relationship in absolute term. Correlation হলে আমরা বলবো তার মধ্যে ভালো সম্পর্ক, খুব বেশি সম্পর্ক, মিডিওকার সম্পর্ক, স্ট্রং সম্পর্ক। তারপরে মাইনাস প্লাসে আমরা বুঝবো whether they moving towards the same direction, opposite direction. মাইনাস হলে if one increases another decreases, দুটার ক্ষেত্রেই। প্লাস হলে they are moving towards the same direction. আর মান দ্বারা বুঝবো strength of relationship কতটুকু। বাট দেখেন আমি একটা টেবিল, যেটা আপনারা আগে হয়তো দেখেছেন, একটা ডিফারেন্সটা দেখেছেন আপনারা, আবার মনে করিয়ে দিই। Measures the relationship in relative term, measures the relationship in absolute term. Cause-effect relationship cannot be identified with the correlation. Cause-effect relationship can be identified. Forecasting cannot be made with the help of correlation, but using the regression, we can forecast the future, or even we can assess the past value. Simple হবে যখন only two variables কে আমরা ইনভলভ করব। মাল্টিপল হবে যখন more than two variables ইনভলভ হবে। আর পার্শিয়াল হলো more than two variables, but we will determine the relationship between only two variables, keeping other variables constant or as unchanged. তাহলে আমরা দেখছি, আচ্ছা এখন সিম্পল মাল্টিপল, এখন লিনিয়ারশিপ হতে পারে লিনিয়ার এন্ড নন লিনিয়ার এন্ড কার্ভিলিনিয়ার। আমরা আপনাদের সাথে প্রথমে সিম্পল আলাপ করব, পরে লিনিয়ার। আমরা সর্বক্ষেত্রে লিনিয়ার রিলেশনশিপ আমরা যাচাই করব, এবং লিনিয়ার রিলেশনশিপ আমরা বের করব। নন লিনিয়ারটা, কার্ভিলিনিয়ারটা একটু হায়ার স্টাডিজ, এখানে আমরা করব না, বাট সিম্পল এবং মাল্টিপলের ক্ষেত্রে লিনিয়ার করব। কোরিলেশন আপনি মান পাবেন, কোরিলেশন কখনো একের বেশি হতে পারে না। It may range from -1 to +1, but আপনারা দেখেন এখানে আমরা বলেছি 0 হলে absence of relationship, 0.29 পর্যন্ত হলে very low, 0.30 থেকে 49 low, 0.50 থেকে 69 moderate, 70 থেকে 0.89 high, 0.90 থেকে 0.99 very high, এবং 1 হলো পারফেক্ট রিলেশনশিপ। পারফেক্ট রিলেশনশিপ। আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমাদের সেলসের সাথে প্রফিটের রিলেশনশিপ হলো +0.9, আরেকটা হলো যে ম্যানেজমেন্ট এক্সপেন্সেস এর সাথে প্রফিটের সম্পর্ক হলো -0.9। তাহলে কাদের সাথে সম্পর্ক বেশি? সেলস এর সঙ্গে দুটোতেই সেম তো, জাস্ট পজিটিভ এন্ড নেগেটিভ। হ্যাঁ, যিনি বলছেন সেলস এর সাথে ঠিক নেই, যিনি বলছেন যে তাদের স্ট্রেংথ অফ রিলেশনশিপ সেম, ডিফারেন্স ইজ সেলস বাড়লে প্রফিট বাড়ে, আর ম্যানেজমেন্ট এক্সপেন্সেস বাড়লে প্রফিট কমে, কিন্তু কি মাত্রায় কমে বাড়ে সেটা একই সবাই। কাজে প্লাস মাইনাস ইন্ডিকেট করবে তাদের মধ্যে পজিটিভ রিলেশনশিপ আছে কিনা, বাট ভ্যালুটা ইন্ডিকেট করবে তাদের মধ্যে মাত্রাটা কি, দুটার মধ্যে মাত্রাটা সমান। ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা রিগ্রেশনে যাই।
এই যে দুটো রিগ্রেশন আমি লিখলাম, এই রিগ্রেশন বেসিক্যালি ইকুয়েশনটা হলো তার সাথে একটা প্লাস, আমি দেখি লিখতে পারি কিনা, প্লাস মিউ, আমি লিখলাম বা ইউর মতো লিখলাম, এটার সাথে প্লাস ইউ লিখলাম। আমার আপনার হোয়াট ইজ দিস, এটাকে মিউ বলা হয়। এটা হলো আমরা সিম্পল রিগ্রেশনে ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এ হলো আমাদের ইন্টারসেপ্ট অর কনস্ট্যান্ট, বি হলো আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যার উপরে ওয়াই নির্ভর করছে। বাট ওয়াইটা তো অনেক ফ্যাক্টরস এর উপরে নির্ভর করতে পারে। উই হ্যাভ ইনক্লুডেড অনলি ওয়ান। এই ইউ মিন করে দি রেসিডুয়াল, যেটুকু আমরা এক্সপ্লেন করতে পারি নাই। আমরা ধরেন 100% এক্সপ্লেন করতে পারবো না, আর স্কয়ার দেখলে দেখবো এখানে 90%, 50%, 70%। আরো যে ফ্যাক্টরস গুলো থেকে গেল তাদেরকে বলা হয় মিউ, দ্যাট মিনস রেসিডুয়ালস। এখানেও আমরা একটা, দুইটা, তিনটা, চারটা ফ্যাক্টর নিতে পারি, 10টা, তারপরও কিছু রেসিডুয়াল থেকে যাবে। এই জন্য বেসিক ইকুয়েশনটা এইটুকু। বাট ক্যালকুলেশন যখন আমরা করব, এটাকে আর মাথায় রাখবো না, শুধু এইটুকু করব এবং এইটুকু করব। এটাকে লিস্ট স্কয়ার মেথডে আমরা করব। লিস্ট স্কয়ার মেথডের উদ্দেশ্যটা হলো আমরা যে ওয়াইটা পাবো, একটা ওয়াই আছে অ্যাকচুয়ালি, আমরা দেখছি প্রফিট এইভাবে আছে বিগত 10 বছরে, আমরা দেখছি সেলস এইভাবে আছে। বাট যখন এই সেলস এর উপর নির্ভর করে ওয়াই আমরা এস্টিমেট করব, তখন এস্টিমেটেড ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে ডিফারেন্ট হবে বা টোটালি যে মিলে যাবে। লিস্ট স্কয়ার মানে হলো যে ওয়াই অ্যাকচুয়াল এবং ওয়াই এস্টিমেটেড, তাকে যদি তাদের মধ্যে যে ডিফারেন্সটা তাকে স্কয়ার করে সাম আপ করা হয়, এই লিস্ট স্কয়ার মেথড বলে। তাদের এই মধ্যে ডিফারেন্সটা হবে সর্বনিম্ন। এই ডিফারেন্সটা এই প্রক্রিয়ায় করলে যে অ্যাকচুয়াল ওয়াই থেকে ওয়াই এস্টিমেটেড এর ডিফারেন্সটা হবে লোয়েস্ট। তাহলে এটা তো আপনারা জানেন যে আমরা দুটো নরমাল ইকুয়েশন সলভ করে সিম্পলটা করতে পারি, যেহেতু দুটো আননোন ভেরিয়েবল প্যারামিটারস আছে, একটা হলো এ আর একটা হলো বি। সেজন্য এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারবো। আর যখন মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন, মোট 3টা ভেরিয়েবল, 1 dependent and 2 others independent, then we need to involve 3 normal equations in order to get the value of A, B1 and B2. ঠিক আছে, আমরা প্রথমে সিম্পলে থাকি। আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, এখানে আপনাদের ক্যালকুলেশন করা আছে, এখানে আপনার সবগুলো বুঝে বুঝে এখান থেকে নেবেন। তাহলে আমি একটা ইকুয়েশন দেখাই কি রেজাল্ট। এই যে একটা ইকুয়েশন আমরা পেয়েছি, x1 ভুলে যান, মনে করেন এটা x, y সমান 3.96 প্লাস 2.004। আমি ধরে নিলাম x হলো সেলস, আমি আর উদাহরণে যাচ্ছি না। সেলস হলো ইন লাখ টাকায়, প্রফিট হলো 1000 টাকায়। এত খারাপ কেন রে? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, খারাপের কথা বলে মেয়ে। আর এক্স হলো আমাদের যদি সেলস হয় লাখ টাকায়, তাহলে এটার ইন্টারপ্রিটেশন হবে যে যদি প্রতি একক এক্স এর সাথে বি আছে, কিন্তু এক্স এর কি পরিবর্তন হবে বি তা ইন্ডিকেট করে না। ইট ইন্ডিকেটস the amount of change in the dependent variable y due to a unit change in the independent variable x. That's it. If the volume of sales a plus increases for taka 1 lakh, profit of the company increases. Can you increases? Ekhane plus for taka 2.044 thousand. যদি আপনার ইউনিট অফ মেজারমেন্ট খেয়াল করবেন, টাকায় আছে বলে 1000 কে লক্ষে বা লক্ষকে 1000 টাকা পরিণত করবেন, সেটা দরকার নেই।
যেটা যেভাবে ইন্টারপ্রেট করে শিখবেন। প্রতি এক একক এক্স এর জন্য ওয়াই এর পরিবর্তন হলো 2.044, অর্থাৎ এক্স যদি আমাদের বাড়ে আমাদের 1,00,000 টাকা, ওয়াই বাড়বে 2.044,000 টাকা। আর এটা হলো এক্সেস রিটার্ন, এটা কনস্ট্যান্ট। আপনার এটার মধ্যে যাই ভোলাটিলিটি থাকুক, তারপরে আমার এটার সাথে যে সম্পর্ক, তার মধ্যে একটা কনস্ট্যান্ট রিটার্ন আছে আমার 3.896। ফাইন্যান্সে এই ইকুয়েশনটাকে ব্যবহার করা, আপনারা জানেন ইনভেস্টমেন্ট বা রিটার্নের ক্ষেত্রে কিভাবে এটা বের করবেন। আপনারা কি জেনেছেন? নো স্যার। নো। কোশ্চেনটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমি এক্সেলে যাই, একটু এটা রেখে এক্সেলটা পরে বাদ করে দিব। আমাদের ইকুয়েশন হলো y is equal to a plus bx। y আপনি আমরা রিটার্ন হিসাব করব। y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, a কনস্ট্যান্ট, b আমাদের কোএফিশিয়েন্ট প্রি x, x হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আসেন আপনি ভোলাটিলিটি, আপনি আর একটা বান্ডেল আছে, আপনি স্টক এক্সচেঞ্জে ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, আপনি দেখতেছেন এক্স হলো ডিএসসি এক্স, এক্স হলো ইন আওয়ার কেস এক্স ইজ ইকুয়াল টু ডিএসসি এক্স, ডিএসসি এক্স। ওয়াইটা হলো আপনার স্টক, ইউর স্টক। এখান থেকে এটা হলো, এটাকে বলা হয় আলফা। আমি একটু বড় করব? না স্যার, বুঝা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে ভালো। 14 করে দিই, আর একটু দেখা যাবে। এটা হলো আলফা, ওর এটাকে বলা হয় এক্সেস রিটার্ন। এলো এক্সেস রিটার্ন। বি হলো বেটা। এই বি কে রিটার্নের সময় বলা হয় বেটা। বি শোস দি volatility of your stock, your portfolio in relation to overall DSCX. Overall DSCX মনে করেন আমরা পেলাম y is equal to 3 plus 2x। তাহলে আমাদের এটা বোঝাচ্ছে যে DSCX যেভাবে বাড়ছে, your stocks are outperforming. If it is greater than, if it is equal to 1, that means your stock is performing as per DSCX stocks. যে ওখানে DSCX index যেভাবে আছে আপনার টপ পারফর্ম করছে। If it is less than 1, that under performance of your stocks. এগুলো হয় যদি আপনি বন্ডে এসে রাখেন, ইত্যাদি ইত্যাদি। আমার যদি আপনার 2 হলো, দ্যাট মিনস আপনারটা ডিএসসি থেকে বেশি করছে, রিটার্নটা বেশি, বাট আপনার ক্ষেত্রে ভোলাটিলিটিটাও বেশি। এখানে গ্রোথ স্টক
যেগুলো হাই পটেনশিয়াল আছে, ভালো ডিভিডেন্ড দেয়, ফিউচারে পারবে, সেগুলোর ক্ষেত্রে এই বেটাটা একের অধিক হয়। এইখানে বেটা যখন বেশি দেখবেন, একটু আপনাদের সাবধান হতে হবে যে এটার মধ্যে রিস্ক ইনভলভ। দ্যাট মিনস একটু ভোলাটিলিটি জেনারেল ইন্ডেক্সের চেয়ে আপনারটা বেশি। বাট ইফ ইউ নো the entrepreneur, if you know the management, if you know it past experience and dividend policy, and if you know its future potential, then you can go with your stocks. এবং এটা কোন রকম নেগেটিভ না। দ্যাট মিনস এটা ভোলাটিলিটি ইন্ডিকেট করে, আপনার একটা ভোলাটাইল বা একই দিকে ইন্ডিকেট করে you are getting you are doing better than average DSCX. At 3, it's alpha, it means excess return. In addition to adjustment for volatility, you have a constant or excess return of taka 3 lakh during the period under study. আপনি যদি 10 বছর ডেটা নেন তাহলে 10 বছরে, 10 মাসে নেন 10 মাসে। কাজে this way the alpha and beta, these are the measures show the return on investment and the volatility on investment. If it is 1, you are doing at par. If it is more than 1, you are doing well, but you are taking more risk. But if you can analyze, then it is desirable that you are taking more risk and you are investing in better stocks. এই অংশটা আপনার ফাইন্যান্সের জন্য মনে করেন গেল। আমরা এখন মাল্টিপলে চলে যাই। মাল্টিপলে এটা কি আপনারা চিনেন? correlation matrix, Excel command. এটা দ্বারা কি করে জানেন? কোরিলেশন ম্যাট্রিক্স দেখায় যে ভেরিয়েবলস গুলো নিয়েছে তাদের মধ্যে সম্পর্ক কি রকম। বাট at the same time, using the correlation matrix, we can identify whether there is a problem of multicollinearity. ঠিক আছে, আমরা একটা প্রবলেমে যাই। মাল্টিকলিনিয়ারিটির আগে আমি প্রবলেমটা চাই। দেখেন এখানে আমাদের ওয়াই কি, মান্থলি ফুড এক্সপেন্ডিচার। খেয়াল আছে আপনাদের? এই টেবিলটা ইউজ করলে, এই যে আমি যা করছি এটা দেখলে আপনারা ম্যানুয়ালি মাল্টিপল রিগ্রেশন ক্যালকুলেট করতে পারবেন। আর এখানে দেখাচ্ছে মান্থলি ইনকাম, আর এখানে ফ্যামিলি সাইজ। এখন আপনাদের প্রশ্নটা লিখেন আপনারা সবার সামনে। ডু ইউ হ্যাভ পেন? খাতা কলম আছে? লিখেন, find the equation of regression of monthly food expenditure on monthly income and family size. Monthly income and family size. So regression means dependence. The dependence of food expenditure on monthly income, family size.
ফ্যামিলি সাইজ একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মান্থলি ইনকাম একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ফুড এক্সপেন্ডিচার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আমি y x1 x2 করে দিয়েছি আপনাদের পক্ষে বোঝা সহজ। আমি যদি না করি, আমি যদি লিখি আপনাদের বলি find the equation of regression of profit on sales and advertisement expenditure, তাহলে প্রফিটটা কি হবে, সেলস কি হবে, অ্যাডভার্টাইজমেন্ট কি হবে, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? প্রফিটটা হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড সেলস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। ইয়েস, রিগ্রেশন অফ প্রফিট অর্থাৎ প্রফিটের নির্ভরতা কার উপরে, সেলস এবং অ্যাডভার্টাইজমেন্টের উপরে। এটা ভুলবেন না তো। কাজে কোনটাকে y কোনটাকে x কোনটাকে x1 x2 করবেন। x1 x2 আগে পরে করেন, নো প্রবলেম, বাট ইয়ার টু আইডেন্টিফাই দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ নোন অ্যাজ রিগ্রেসড ভেরিয়েবল, ক্রাইটেরিয়ান ভেরিয়েবল। ঠিক আছে, প্রেডিক্টর ভেরিয়েবল অনেক কিছু আছে, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটা করে আমরা ইকুয়েশনটা পেলাম। দেখেন মান্থলি ফুড এক্সপেন্ডিচার আছে হলো 100 টাকায়, মান্থলি ইনকাম আছে 1000 টাকায়, এবং ফ্যামিলি সাইজ 1 2 3 4 করে আছে। বিভিন্ন এককে দেওয়া থাকলো রিগ্রেশন করতে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা আসি, ইকুয়েশনটা সলভ করেছে, এগুলো দেখে আপনারা সলভ করতে পারবেন। এটা সিম্পল ইকুয়েশন করেছে, একটার সাথে একটা। প্রথমে করেছে মান্থলি ইনকামের সাথে এক্সপেন্ডিচারের কত, যদি ইনকাম বেড়ে যায় 2200 টাকা করে মান্থলি ইনকাম বেড়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে এখন মাল্টিপলটা দেখাই আপনাদের। মাল্টিপ্লিকেশনটা কি করা নেই, এই যে দেখেন মাল্টিপল ইকুয়েশন, y is equal to 3.5 plus 2.22 x1 এবং minus 0.41 x2। যদি আমাদের x1 হয়ে থাকে আমাদের মান্থলি ইনকাম, তাহলে দেখা গেল প্রতি 1000 মান্থলি ইনকাম বাড়লে আমাদের মান্থলি ফুড এক্সপেন্ডিচার বেড়ে যাবে 2.28 টাকা, অর্থাৎ 228 টাকা করে। বাট ইকুয়েশনটা দেখাচ্ছে ফ্যামিলি মেম্বার যদি একজন বেড়ে যায় তাহলে ফুড এক্সপেন্ডিচার, মান্থলি ফুড এক্সপেন্ডিচার কমে যায় 0.41 41 টাকা করে, পরে 4100 টাকা, 0.4100 মানে হলো 0.41 টাকা করে। হ্যাঁ, এটা লজিক্যাল না, কারণ এখানে মাল্টিপ্লিকেটিভ প্রবলেম আছে, সেজন্য এটা লজিক্যাল না। মাল্টিপ্লিকেটিভ প্রবলেম থাকলে এটা হবে না, বাট ইন্টারপ্রিটেশনটা আপনারা শুনে গেলেন যে মাল্টিপ্লিকেটিভ প্রবলেম এখানে আছে বলে, বাট এটা ইন্ডিকেট করে এটা। কাজে এটা ইন্টারপ্রিটেশনটা এইভাবে লিখবেন, লিখেন দিস ইকুয়েশনটা আগে লিখেন যে y হলো মান্থলি ফুড এক্সপেন্ডিচার ইন 100 টাকা, x1 লিখেন monthly income in 1000 টাকা, x1 is equal to number of family members or family size। এটা শেষ করে আপনাদের স্পেসিফিসিজম, family size। All right, then this equation indicates that this. This equation indicates that if monthly income
increases 4 টাকা 1000 এক ইউনিট পরিবর্তন হলে if monthly income increases monthly family income increases 4 টাকা 1 lakh 1000 monthly food expenditure monthly income increases 4 টাকা 1000 monthly food expenditure increases 4 টাকা 2.2800 when family size remains constant when family size remains constant একটা সেকেন্ড শুধু রনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি চেষ্টা করো আমি ক্লাসে আছি তো পরে কথা বলবো তুমি চেষ্টা করে আসো so and similarly x2 b2 is equal to b2 is equal to minus 0.41 indicates that if an increase in one person in a family monthly food expenditure decreases by taka or 4 taka by taka 41.4100 to by taka 41 and it's income 41 provided monthly income remains constant or unchanged monthly income unchanged থাকলে প্রতি একজন ফ্যামিলি মেম্বার বাড়লে আমাদের কমে যাবে monthly food expenditure এখন দেখেন এখানে যখন সিম্পল ছিল এই কোশ্চেনটাকে আমরা বলতে পারতাম প্রতি একজন যদি ফ্যামিলি মেম্বার বাড়ে তাহলে মান্থলি ফুড এক্সপেন্ডিচার বেড়ে যায় 2.59 এখানে কিন্তু আমাদের মান্থলি ইনকামের কোনো বালাই নাই ঠিক সিমিলারলি এই ইকুয়েশনে আমরা বলতে পারি যে 1000 টাকা যদি আমাদের মান্থলি ইনকাম বেড়ে যায় ফুড এক্সপেন্ডিচার বেড়ে যায় 2.044 টাকা অর্থাৎ 204 টাকা 40 পয়সা এখানে কিন্তু আবার ফ্যামিলি সাইজের কথা নেই কাজে আমরা যখন when we discuss about simple regression then we want to show the absolute dependence of the dependent variable on independent variable. But when we discuss about multiple regression, then we show the dependence of the dependent variable, dependence or regression of the dependence variable on a particular independent variable, keeping the other as constant. এই জন্যই লিখে রাখেন সিম্পল রিগ্রেশন কোএফিসিয়েন্ট কে বলা হয় গ্রস রিগ্রেশন কোএফিসিয়েন্ট সিম্পল রিগ্রেশন কোএফিসিয়েন্ট is known as gross regression coefficient because it shows the gross influence of the independent variables on the dependent variables. But in multiple regression equation, regression coefficients are
known as net regression coefficients because it only shows the influence of one variable at a time, keeping the others as constant. So এটা শুধুমাত্র নেট এই x1 এর ফলে কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা যদি আমার x2 আনচেঞ্জ থাকে, এটা শুধুমাত্র x2 এর জন্য কত হচ্ছে, যদি আমার x1 অপরিবর্তিত থাকে। So net regression coefficients, these are the partial coefficient correlate, or these are the regression coefficient in a multiple regression equation. In the simple regression equation, these are known as gross regression coefficient. এখন আপনারা দেখেন এখানে আসলো যদি ফ্যামিলি সাইজ একজন বাড়ে তাহলে আমার খরচ বেড়ে যাবে 259 টাকা, বাট যখন মাল্টিপল করলাম তখন দেখা যায় যে খরচ কমে যায়। এটা কেন হয়েছে? মাল্টিকুলারিটি প্রবলেমের জন্য। তো হোয়াট ইজ মাল্টিকুলারিটি প্রবলেম? আপনারা দেখেন multicollinearity is a situation in which independent variables in a multiple regression equation are highly interrelated. Multicollinearity is the situation in which independent variables in a multiple regression equation are highly interrelated. তাহলে আপনি কিভাবে বুঝবেন যে whether there is a multicollinearity problem? একটা হলো একটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট যেটা পজিটিভ ছিল সিম্পল রিগ্রেশনে মাল্টিপলে আইসা নেগেটিভ হয়ে গেছে, অথবা যেটা নেগেটিভ ছিল প্লাস হয়ে গেছে। যেমন আমরা দেখলাম ফ্যামিলি সাইজের সাথে সিম্পল রিগ্রেশনে পজিটিভ ছিল, এখন মাল্টিপ্লিকেশন নেগেটিভ, দ্যাট ইজ মাল্টিকুলারিটি প্রবলেম আছে। আরেকটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যদি সম্পর্ক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেয়ে বেশি থাকে তাহলে বুঝতে হবে যে কোনো একটার সাথে বেশি থাকলে মাল্টিকুলারিটি আছে, অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিজেদের মধ্যেই যদি এটা 0.8 এর বেশি হয় তাহলে এটা বুঝতে হবে মাল্টিকুলারিটি আছে। আরেকটা হলো আর স্কয়ার। আর স্কয়ার হলো কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। যদি মাল্টিপল রিগ্রেশনে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন আপনি দেখলেন হলো 90%, বাট আপনি যখন সিম্পল রিগ্রেশন করেছেন একটাই যেটা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ভেরিয়েবল সেটাই করেছে আমার পয়েন্ট হলো 89, ওই 90% এর কাছাকাছি, তখনই বুঝতে হবে এটা মাল্টিকুলারিটি। কোন একটা ইনফ্লুয়েন্সিয়াল ভেরিয়েবল একাই যদি টোটাল ভেরিয়েবলের কাছাকাছি বা সমমান ভেরিয়েশন এক্সপ্লেন করতে পারে তাহলে আমরা বুঝবো এখানে মাল্টিকুলারিটি প্রবলেম আছে। আর যদি কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস মোর দেন 8 হয়, 0.8 হয়, তাহলে বুঝবো মাল্টিকুলারিটি প্রবলেম আছে। আপনারা জানেন আর স্কয়ার মানে কি? Coefficient of determination. What does it indicate? যেখানে হলো একটা percentage of change in the dependent variable can be explained by that gross independent variable. That means the amount of variables in the dependent variable that can be explained by the variation in the independent variable, or that is due to independent variations in the independent variable. Or the independent variable কত শক্তি আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত বেশি হবে কম হবে সেটাকে এক্সপ্লেন করা, সেটা আপনারা বুঝেছেন। আর মাল্টিপল রিগ্রেশনের বেলায় সেটা হলো this is the amount of variable which can be combinedly explained by the variations in the independent variables. Clear?
এরপরে এই যে এইটুকু দেখে রাখেন, এই ভিআইএফ কি, ভেরিয়েন্স ইন ইনফ্লেশন ফ্যাক্টর আমরা যখন স্পেস করবো আপনারা দেখবেন। মাল্টিকুলারিটি থাকলে কি কি প্রবলেম হতে পারে? The coefficient would be unreliable, hence may draw illogical economic interpretations. The confidence intervals of test employee t-test and test are no longer strictly applicable. The standard error of decision coefficient underestimates the variability of the estimated coefficients. এটাকে দূর করার জন্য অনেক উপায় আছে, তাহলে এটা হয়। অর্থাৎ আপনি দেখলেন টেস্ট করে it is statistically highly significant, বাট যদি মাল্টিকুলারিটি থাকে তাহলে টেস্ট যতই করেন এই এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো এই আর স্কয়ার বি কোএফিসিয়েন্ট আর এগুলো সব ইলজিক্যাল রেজাল্ট দিবে এবং যেগুলো রিলায়েবল রেজাল্ট দিবে না। এইটুকুই মনে রাখেন আপনারা। আমি এখন দেখাই আপনাদের কোলেশন ম্যাট্রিক্সটা। এই যে দেখেন আমাদের মাল্টিপল এক্সপেন্ডিচার ছিল হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনকাম এন্ড ফ্যামিলি সাইজ। এখানে দেখেন এদের সাথে এক্সপেন্ডিচারের সাথে ইনকামের সম্পর্ক হলো 0.88, অর্থাৎ হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। ফ্যামিলি সাইজের সাথে 0.737, হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। বাট এখানে এসে আমরা দেখি ফ্যামিলি সাইজের সাথে ইনকামের এই দুটোই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার সাথে 0.87। কাজে দেখেন 0.87 এটার চেয়ে কম হলেও এই এক্সপেন্ডিচার ফ্যামিলি সাইজের মধ্যে যে সম্পর্ক তার চেয়ে বেশি সম্পর্ক হলো ইনকাম এন্ড ফ্যামিলি সাইজ। এটা it is indicative of the fact that there is the problem of multipolarity. আরেকটা ফ্যাক্ট হলো এই সম্পর্কটা আবার 0.87 মানে 0.80 এর উপরে, কাজে এটাও ইন্ডিকেট করে মাল্টিপলারিটি প্রবলেম আছে। মাল্টিপলারিটি প্রবলেম থাকলে আপনাকে এই সমস্ত ভেরিয়েবল এক্সক্লুড করতে হবে, ডেটা ফরম্যাট চেঞ্জ করতে হবে, নতুন ভেরিয়েবল ইনক্লুড করতে হবে, আস্তে আস্তে দেখতে হবে মাল্টিপলারিটি আছে কিনা। তো এগুলো আমরা একটু বোঝার জন্য এবং মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশনের ধরনটা একটু বোঝার জন্য আমরা আসেন একটা অঙ্ক আমরা স্পেসিস এর মাধ্যমে নিজেরা সলভ করি, সেখানে আমরা এক্সপ্লেনেশন দিই। যাবো আমরা। এখানে একটা প্রশ্ন ছিল আমার। জি, এখানে ইনকাম এবং ফ্যামিলি সাইজের কোরিলেশন যদি 0.8 এর চেয়ে কম হইতো তাহলে কি মাল্টিপলারিটি থাকতো না? এটা ধরেন 0.8 এর কম। জি স্যার। মনে করেন এটা আছে 0.75, কিন্তু 0.75 হলো এই এক্সপেন্ডিচার আর ফ্যামিলি সাইজের যে সম্পর্ক তার চেয়েও তো বেশি, তাহলে মাল্টিপলারিটি ইন্ডিকেট করতে মাল্টিপলারিটি আছে। আমি ধরে নিলাম এটা আছে 0.60, আপনি ধরে নেন, তাহলে 0.8 এর কম, এটার থেকে দেখা যায় মাল্টিপলারিটি নাই এবং দুইটা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার সাথে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্ক তার চেয়েও কম, কাজে কোরিলেশন ম্যাট্রিক্স থেকে বোঝা গেল মাল্টিপলারিটি নাই। বাট আরেক যে কোনো একটা ফ্যাক্টর, আপনি ডেঙ্গু টেস্ট 5 রকমে করে যে কোনো একটা ধরা পড়লেই ডেঙ্গু আছে। এই যে এখানে দেখেন এই x2 এর সাথে y সম্পর্কটা ছিল পজিটিভ, বাট মাল্টিপলে এসে হয়ে গেছে নেগেটিভ। নেগেটিভ, কাজে এতে বোঝা যায় মাল্টিপলারিটি আছে। কাজে যদি দেখতেন ওখানেও পজিটিভ এখানেও পজিটিভ আর কোরিলেশন ম্যাট্রিক্সও দেখায় নাই, তাহলে আমরা ধরে নিতাম মাল্টিপলারিটি নাই। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখন আছে, এখন আমরা চলে যাই একটা অঙ্ক করি, স্পেসেস আমরা ওপেন করি, আমরা দেখি ওখানে যে ভ্যালু গুলো আছে সেগুলোকে ইন্টারপ্রেট করি। আনফরচুনেটলি একেবারে লেটেস্ট ভার্সনটা আমার কাছে নাই, SPSS 21 ভার্সন নাম্বার 21 ভার্সনটা আছে, আমরা তা দ্বারাই করি। আমরা ওপেন করলাম, আপনারা প্লিজ খেয়াল করবেন, না পারলে
ওপেন করা, আমাকে এখানে আসছে ভেরিয়েবল ভিউ, এখানে আসছে ডেটা ভিউ, একটা ফাইল। ভেরিয়েবল আমরা কোনটা নিব? ইজির জন্য সেলস, প্রফিট, অ্যাডভার্টাইজমেন্ট, এক্সপেন্ডিচার নিব, নাকি আপনাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, শেয়ার প্রাইস, কোনটা নিব? সেলস এর সময় হ্যাঁ, সেলস এর থেকে না, সেলস প্রফিট। আচ্ছা, এটা ইজি হয়, আপনার তাই বোঝায়। মনে করেন এটা প্রফিট, প্রফিটকে আমি লিখলাম ইয়ার প্রফিট, আপনার জানে নেন এটা 1000 টাকায়। টাকায় নিলাম, এটা নিলাম আমি সেলস। সেলসটা আমাদের নেওয়া থাক লাখ টাকায়, আমি এলসি লিখলাম, জায়গা কম, লিখলাম এখানে। আচ্ছা, লাখ টাকা, আপনার এলএসি লিখলাম না, লাখ টাকা আপনার বুঝবেন। এখানে অ্যাড এক্সপেন্ডিচার, এটাও আমি নিলাম 1000 টাকা। এটা মনে হচ্ছে কেন নিচ্ছে না কেন? আচ্ছা, এর বেশি রিসিট নিবে না, 1000 টাকা আমার ভেরিয়েবল হয়ে গেল। দেখছেন আপনারা কটা ভেরিয়েবল? 3টা। এখন আমি আপনাদের বলি, আচ্ছা পরে বলি, তাহলে একটা প্রফিট, সেলস এন্ড এটসেট্রা, এখানে ভেরিয়েবল ডেটা ভিউ। ঠিক আছে, আমরা এখানে করি না, আবার করি। প্রথম ভেরিয়েবলটা হলো আমাদের প্রফিট, ইয়ার, এটা টাকায়। সেকেন্ড ভেরিয়েবল আমাদের হলো সেলস, থার্ড ভেরিয়েবলটা আমাদের হলো অ্যাডেক্স, মনে রাখেন 1000। এটা নিউমেরিক, এটা স্ট্রিং, আমাদের যেহেতু সংখ্যা, আমাদের সব নিউমেরিক করতে হবে। আচ্ছা, variable, এটা numeric. Fine. This should be also numeric. Numeric. তিনটা numeric ভ্যালু আছে। এখন এই ভেরিয়েবল 1 হলো আমাদের প্রফিট, ভেরিয়েবল 2 হলো আমাদের সেলস। এখন আমরা ডেটায় যাব। ডেটা, প্রফিট, সেলস এন্ড এক্সপেন্ডিচার। প্রফিট আমাদের ধরেন হয়েছে 50,000, হয়েছে 55,
হয়েছে 56, হয়েছে 60, 75, 70, কটা নিব ডেটা বলেন, 10টা নেই। 70, 75, 80, 76, 85. This is the in 1000 taka profit. সেলস আমাদের হয়েছে লক্ষ টাকায়। সেলস এখানে হয়েছে 20 লক্ষ, 24 লক্ষ, 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ, 35 লক্ষ, 60 লক্ষ, 65 lakhs, 59 lakhs, এখানে হয়েছে আমাদের 70 লাখ। অ্যাড এক্সপেন্ডিচার এখানে আমরা 1000 টাকায় এখানে 20,000, 25,000, 30,000, 40, 35, 45, 50, 55, 60 and 65. তাহলে প্রফিটটা আমাদের কিসে আছে? 1000 টাকায়। সেলস লক্ষ টাকায়। অ্যাড এক্সপেন্ডিচার 1000 টাকায়। এখন আমরা অ্যানালাইসিস করব। এখন আপনারা লিখেন find the equation of regression of profit on sales and ad expenditure. And ad expenditure. That means sales এবং ad expenditure উপরে প্রফিটের নির্ভরতা নিরূপণ করো, অ্যাসেস করো, এস্টিমেট করো। ফাইন, আমরা এখন যাব অ্যানালাইজ। অ্যানালাইজের পরে আমরা যাব রিগ্রেশন। রিগ্রেশনের পরে আমরা যাব লিনিয়ার। লিনিয়ারের পরে আমাদের বলছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, যেহেতু আমরা বলছি রিগ্রেশন অফ সেলস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার, রিগ্রেশন অফ প্রফিট অন সেলস এক্সপেন্ডিচার, দ্যাট মিন্স প্রফিট আমাদের ডিপেন্ডেন্ট। আর এই দুটো হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা স্ট্যাটিস্টিক্স কি চাই? একটা আমরা চাইতে পারি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আপাতত এটুকু নেই, এবং মডেল ফিট। আমরা দেখি কি আছে। এখন আমাদের মেথডটা হবে আমাদের এন্টার মেথড। এন্টারই দেওয়া আছে। এখন আমরা ওকে করব। দেখেন আমাদের প্রথম যেটা এসে গেল সেটা হলো ডেসক্রিপটিভ। মেইন প্রফিটের হলো 68,000 করে ডিউরিং লাস্ট 10 ইয়ার্স এই প্রফিট করেছে। সেলস তার ছিল 43,80,000 করে। অ্যাড এক্সপেন্ডিচার 42 পয়েন্ট সামথিং করে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আপনি পেয়েছেন, পেয়ে গেলেন। এটা হলো আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। কোরিলেশন ম্যাট্রিক্স আমরা দেখি, আমরা দেখেন 1, 1, 1, এটার মানে হলো নিজের সাথে নিজের, এই যে প্রফিটের সাথে প্রফিটের, সেলসের সাথে সেলসের, অ্যাডের সাথে অ্যাডের, তার উপরে আছে তাদের একটার সাথে আরেকটার কতটুকু। তো সেটা উপরে আছে, নিচেও আছে।
আমরা উপরেরটাই তাকাই, একই ফিগার দেখেন। প্রফিটের সাথে সেলস এর 9.926, প্রফিটের সাথে অ্যাডেক্স এর 0.904, সেলস এর সাথে প্রফিটের তো এটা 926 আগেই বলছিলাম, দরকার নেই। সেলস এর সাথে অ্যাড এক্সপেন্ডিচারের 0.900 আর 0.943, তাহলে আপনার পেয়ে গেলেন। এখান থেকে আপনারা দেখছেন, আমি পরে বলবো আপনাদের, সিম্পল ইকুয়েশন এখানে নেই, মাল্টিপলটা, যে মাল্টিকুলারিটি এখানে আছে। কারণ এই সেলস অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার তাদের মধ্যে সম্পর্ক 0.943, which is greater than 0.80 and which is also greater than the correlation between profit and advertisement expenditure. So there is the problem of multicularity. But multicularity problem এর পরে আসি, আগে ইকুয়েশনটা আপনার এখানে মডেল সামারি আছে। মডেল সামারি এই, তাহলে আপনি প্রশ্ন লিখেন আগে কতগুলো লিখেন। 1 নম্বর প্রশ্ন হলো find the equation of regression of profit on sales and advertisement expenditure. 2 number লিখেন find the relationship among the variables in relative term. 3 নম্বরে লেখেন find the coefficient of determination. 4 নম্বরে লেখেন which of the independent variables shows greater influence on the dependent variable. First number লিখেন what will be the profit of the company if volume of sales increases to টাকা 90 lakh and advertisement expenditure increases to টাকা 75,000. So number লিখেন whether there is the problem of multicularity. তারপরে লিখেন, এটা কোনো নাম্বার না দিয়ে লিখেন interpret the above results. এখন আমার কাছে ব্ল্যাকবোর্ড থাকলে ভালো হতো, এখানে লিখতে পারলে, এটা আমার কলম নাই। তো এখানে আপনারা লিখেন প্রথম প্রশ্নের উত্তর from the correlation matrix from the coefficient table, এই টেবিলটার নাম coefficients,
from the coefficient table, we find the value of A, B1 and B2. A, B1 and B2. A, B1 and B2. So our equation becomes लिखें y is equal to $39. এই যে এই কোএফিসিয়েন্টটা লিখবেন, b এর আন্ডার যে কোএফিসিয়েন্ট এটা লিখবেন, কনস্ট্যান্ট হলো 39.515 প্লাস 0.441x1 plus 0.221x2 আপনি পেয়ে গেলেন ইকুয়েশন, পেয়ে গেছেন ইকুয়েশনটা? Yes, sir. Yes. Yes, sir. এখন আপনাকে 7 নাম্বার লাস্টে যে বলছে ইন্টারপ্রেট দি রেজাল্ট, আপনি যদি 7টা উত্তর দিয়ে যান পরে আবার ইন্টারপ্রিটেশন করেন, পরীক্ষার খাতায় 2বার আপনাকে লিখতে হবে, কাজে সাথে সাথে ইন্টারপ্রেটটা করে ফেলেন। লিখেন this equation indicates that this equation indicates that আচ্ছা আমাকে একজন পড়ে শোনান তো, কয়টা প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো পড়ে শোনান। The first question হলো find the equation of regression of profit on sales and advertisement expenditure. Yes. The second question টা হলো find the relationship among the variables of in relative term. Find the relationship among the variables in relative term. 3 নাম্বার। 3 নাম্বার কোশ্চেনটা হলো find the coefficient of determination. 4 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনটা হলো which of the independent variables shows greater influence on the dependent variable. 5 নম্বর কোশ্চেনটা হলো what will be the profit of the company if volume of sales increases to 90 lakh and advertisement expenditure increases to taka 75,000. তারপর ইন্টারপ্রেট দি রেজাল্ট, এই তো না মাল্টিকুলারিটি আছে? স্যার 6 নম্বর কোশ্চেন ছিল স্যার whether there is the problem of multicollinearity. স্যার লাস্ট ছিল হচ্ছে কি ইন্টারপ্রেট দ্য অ্যাবভ রেজাল্টস। ও 6 নাম্বার থেকে 7 নাম্বার লিখেন, 6 নাম্বার আর একটা কোশ্চেন লিখেন। ওকে স্যার। হ্যাঁ, assess whether the results are statistically significant. Whether the results are statistically significant. Would you write it? Yes, sir. Yes, sir. Yes. তাহলে আমরা ইন্টারপ্রেট করি। This equation indicates that if the volume of sales increases for taka 1 lakh, profit of the company increases by taka or for taka by taka 0.441,000, কারণ প্রফিটটা আমাদের 1000 এ ছিল, provided ad expenditure remains unchanged.
Ad expenditure remains unchanged. Expenditure remains unchanged. Similarly, B2 is equal to 0.221 indicates that if the ad expenditure increases for taka or by taka 1,000, profit increases by taka 0.221 provided volume of sales remains unchanged. Remains unchanged. ঠিক আছে? 0.221 indicates that if ad expenditure increases for taka 1, profit increases for taka 0.221 provided sales remains unchanged. দুই নম্বর প্রশ্নের উত্তর we find the coefficient of multiple correlation is 0.931 which indicates that there exists a very high degree of positive relationship among sales, ad expenditure and profit. স্যার আবার একটু বলবেন স্যার There exists R money multiple correlation. R is equal to 0.931 indicates there exists a very high degree of positive relationships among ad expenditure, sales and profit. But এটা দ্বারা বুঝবো না কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। High degree of positive relationships among sales, ad expenditure and profit. 3 number question. The coefficient of determination can be estimated from R square or adjusted R square. Adjusted না থাকলে আপনার R square নেবেন আর adjusted থাকলে আপনার adjustedটা নেবেন। Adjusted মানে হলো এটা একটা গ্রস দেখাচ্ছে। Adjusted আপনারা তো সব মডেলে যেগুলো কন্ট্রিবিউটরি ভেরিয়েবল সব ইনক্লুড করতে পারি নাই। যদি আরো ভেরিয়েবল ইনক্লুড করা হতো তাহলে আর স্কয়ারটা আরেকটু এরকম হতো। এজন্য লিখেন adjusted r square is equal to বা শুধু আর স্কয়ার থাকলে আর স্কয়ার লিখবেন। যে কোনো একটা ইন্টারপ্রেট করতে হবে, ইন্টারপ্রিটেশন ধরুন একই রকম। adjusted r square is equal to আপনারা যেটা দ্বারা করবেন নাম্বার পাবেন ফুল। adjusted r square is equal to 0.828 indicates that ওখানে যেমন বলছি কোএফিশিয়েন্ট টেবিল আমরা বুঝি, এখানে আপনারা লিখবেন ফর মডেল সামারি টেবিল ইট ইজ
found that এরকম at R square 82 point indicates that 82.8% of the variations in the profit can be explained by the combined variations of sales and advertisement expenditure. Sales and এটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম 82.8% of the variations in the profit are due to variations in the sales and expenditure. আরেকভাবে লিখতে পারতাম 82.8% of the variations are attributable to the variations in the variations of the profit are attributable to the variations in the sales and advertisement expenditure. No problem. So মনে করেন পরে ফাইল সেভ করব 4 নাম্বার প্রবলেম বলছে দুটো ভেরিয়েবল আপনাদের লাখ টাকায় দেওয়া আছে 1000 টাকায় দেওয়া আছে আবার অন্য জায়গায় আমরা দেখলাম ফ্যামিলি সাইজ 1-2 করে আবার ইনকাম দেওয়া আছে 1000 টাকায় কাজে এক একটা বিভিন্ন ইউনিট অফ মেজারমেন্টে দেওয়া থাকলে তাদেরকে কম্পেয়ার করা যায় না এই বেটা কোফিশিয়েন্ট দ্বারা তাদেরকে বি কোফিশিয়েন্ট দ্বারা কাজে কম্পেয়ার করার জন্য তাদেরকে স্ট্যান্ডার্ডাইজ বেটা কোফিশিয়েন্টে নিতে হবে আপনারা লিখেন বেটা বেটা ব্র্যাকেটে লেখেন সেলস ব্র্যাকেট বন্ধ করে লেখেন সমান সমান 0.64664 greater than চিহ্নটা দেন greater than বেটা ব্র্যাকেটে লেখেন add x beta of add x আর কি is equal to 0.278 this indicates that volume of sales exerts more influence on profit than that of advertisement expenditure. অনেক সময় দেখা যায় এই মানটা বড় এই মানটা ছোট কিন্তু এটা কিছুই মিন করে না এই বেটা দ্বারা কম্পেয়ার করা যাবে কারণ এখন স্ট্যান্ডার্ডাইজ জেড কোফিশিয়েন্টে তাদেরকে কনভার্ট করা হয়েছে কাজে স্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট যার বড় সেটাই মোর ইনফ্লুয়েন্সিয়াল as beta of sales is greater than beta of advertisement expenditure we can say sales exert more influence on profit than that of advertisement expenditure. এখন আসছে আপনাদের ফোরকাস্ট আপনারা করে দেখেন কত হয় y সমান লেখেন 39.518 প্লাস 0.441 into 90 plus 221 into
70. $75 না? 75 বলছিলাম, 75 লেখেন। তাহলে প্রফিট কত হবে? ওইভাবে 95.78 in thousands সম্ভবত। না, আমার কাছে তো 111.25 আসে। আমি দেখি এখানে এক্সেল বের করতে পারি Sir, কিনা। 95.7 it আসছে আমার। 95? Yes, sir. না, 95.78। দেখি একটু আমরা, এটা সরে না কেন? আমরা ফাইল, সেভ এস, টেক্সট পিনি, এটা হলো এটা আছে কয় তারিখ? 23। আচ্ছা, তাহলে এক্সেলটা কোথায়? এক্সেলে দেখেন, আমরা যদি করি যে 0.441 into 90, মানটা পেলাম এত। 0.221 into 75, মানটা পেলাম এত। আর আছে আমাদের 39.515, কাজে 39.515, তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 96.05। আপনারা হয়তো পয়েন্ট একটু কম টম নিছেন, সব রাউন্ডিং করেন না, এই কাজে if the volume of sales increases to taka 90 lakh and ad expenditure increases to taka 75,000, then profit of the company will stand at 96.05 thousand taka. আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। স্যার এখানে 39.96 আসছে না? হ্যাঁ স্যার ওখানে আপনি 0.444 দ্বারা গুণ করছেন, 0.441 হবে। 4 পড়ে গেছিল। জি স্যার, আচ্ছা, ওখানে একটু দেখেন আগে। সেটা আপনারা করেন, এটা নো প্রবলেম। ওটা আপনারা বুঝতে গেছেন কি করতে হবে, অর্থাৎ x1 এর জায়গায় 90, ওটার জায়গায় 74 যা আসে, তাহলে আপনার সেই অ্যামাউন্টটা লিখবেন যে প্রফিট এত হবে এত হলে। এখন আমরা কোথায় গেল আমাদের এটা ক্যালকুলেশনটা? আউটপুটটা আউটপুটটা এখন 5 নম্বরে আসছে, যে আপনারা 6 নম্বরে আসছে সিগনিফিকেন্ট অফ দি রেজাল্ট। প্রথমে আপনাদের যদি আমি হাতে করাতাম অ্যানোভা টেবিল কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা সেটা দেখিয়ে দিতাম। তা আপনারা এখন যেহেতু
এটা আমরা এখন কম্পিউটারে করছি, এখানেই দেখে নেন। From the ANOVA table, লেখেন from the ANOVA table, we found that the app is significant at 0.001 level. আপনারা দেখবেন রিগ্রেশন সাম অফ স্কয়ার, রেসিডুয়াল সাম অফ স্কয়ার কেমনে ক্যালকুলেট করে আমার ওই লেখার মধ্যে ফর্মুলা আছে। ডিগ্রিজ অফ ফ্রিডম হলো ক্যালকুলেট করে যে আমরা কতটা ভেরিয়েবল আছে তার থেকে n-1 হলো টোটাল ডিগ্রি অফ ফ্রিডম, আর রিগ্রেশন ডিগ্রি অফ ফ্রিডম যতটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার বাকিটা এই টোটালের থেকে রিগ্রেশন বাদ দিলে রেসিডুয়াল 7। মিন স্কয়ার হলো সাম অফ স্কয়ার ডিভাইডেড বাই এই যে 2 ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা মিন স্কয়ার। রেসিডুয়াল ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা এফ হলো মিন রিগ্রেশন মিন স্কয়ার ডিভাইডেড বাই রেসিডুয়াল মিন স্কয়ার, এটা হলো এফ। এইভাবে ক্যালকুলেট করলে আপনারা দেখবেন এই রেজাল্ট গুলো পেয়ে যাবেন। এটাকে দেখাচ্ছে সিগনিফিকেন্স লেভেল 0.001। তাহলে আপনারা বলবেন the results are statistically significant from the AP statistics. Again, from the ANOVA table we find the results are statistically significant. Because they are significant at 0.001 level. এটা 0.5 এর নিচে হলে আপনারা বুঝবেন significant, which is less than 0.05 level. কেন সিগনিফিক্যান্ট হলো? সিগনিফিক্যান্স কোন লেভেলে সিগনিফিক্যান্ট? 0.01। সেটা কি আমাদের 0.05 এর চেয়ে কম না বেশি? কম স্যার। কম স্যার। এই জন্য সিগনিফিক্যান্ট। বাট লিখেন from the coefficient table we find both the regression coefficients are not statistically significant because they are significant at 0.154 and 0.5254, which are greater than 0.05 in both the cases. একটা করে তুলনা করবেন, sales not significant, আবার এটা significant হতেও পারতো। It is greater than 0.05, so it is not significant. It is greater than 0.05, it is not significant. আপনার কিছু করার নাই, আপনি এই পর্যন্তই কনক্লুশন ড্র করবেন। এখানে বললাম সিগনিফিক্যান্ট, বাট মাল্টিকুলারিটি আছে কিনা আমরা দেখি। এখানে ফাইন্ড whether there is the problem of multicularity. আপনারা again from the correlation matrix table, the correlations table, we find that the relationship between independent variables, bracket against sales and expenditure,
is greater than the relationship between profit and sales and profit and advertisement expenditure. This means that the independent variables are highly correlated Hence, there is the problem of multicollinearity. The fact that, next para, the fact that যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে তখন স্মল আর দিবেন, যখন একাধিক তিনটা একসাথে তখন ক্যাপিটাল আর দিবেন। The fact that between sales and ad expenditure is equal to 0.943, which is greater than which is greater than 0.80, indicating the presence of multicollinearity. এক্সামে মাল্টিকলিনিয়ারিটি চাইলে কি নেক্সট এটা দিয়ে এক্সপ্লেইন করলে হবে? নেক্সট দুটো এক্সপ্লেইন করবে স্যার? এক্সামে যদি আসে তাহলে কি দুটো এক্সপ্লেইন করব? এই দুটোই এক্সপ্লেইন করে দিবেন, এর বেশি পারবে না, কারণ এখানে সিম্পল রিডাকশন নাই তো। ঠিক আছে, এই দুটো দেখেই করবেন। তাহলে আমরা এ পর্যন্ত শেষ করলাম। আমি দেখি আপনাদের আরেকটু দেখানো যায় কিনা। আমরা আবার যাই অ্যানালাইজ, রিগ্রেশন, লিনিয়ার, these are the statistics। দেখি এস্টিমেট করে কোলিনিয়ারিটি ডায়াগনোসিস আমরা দিয়ে দেখি কি আসে। ওকে, কন্টিনিউ, মেথড এন্টার আছে। ওকে, টেবিল এগুলো সব আনচেঞ্জড। ঠিক আছে, এখানে যেহেতু আর আমার টলারেন্স এন্ড ভেরিয়েন্স এটা আসলো না, আমি আর এটাকে কন্ডিশনিং সেন্স, ভেরিয়াস প্রফেশন, আইজেন ভ্যালু অনেক কিছু আছে, এগুলো আর আপনাদের ব্যাখ্যা করি না, কারণ ওই সেকশনে আমি করি নাই। 2 নাম্বার হলো আরেকটু আমি দেখি, টলারেন্স, রিগ্রেশন, লিনিয়ার, statistics, confusion interval, continue, result change হবে না।
আপনাদের আমি যে শীটটা লেখা পড়াচ্ছিলাম এটা আপনাদেরকে কি ডিস্ট্রিবিউট করা হয়েছিল? জি স্যার। আচ্ছা, তাহলে এটা দরকার নেই, আমি শুধু এই দুটা ইমরানের কাছে আমি দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। আর হলো অটো কোরিলেশন, একটা কনসেপ্ট আছে ওখানে দেখবেন। অটো কোরিলেশন হলো যখন সাকসেসিভ ডেটাগুলো তার পূর্ববর্তী ডেটার উপরে নির্ভরশীল হয়, তাহলে ওয়াই এর উপরে এক্স এর নির্ভরশীলতা এটা প্রকাশ পায় না। দ্যাট মিনস এক্স নিজেই নিজের উপর নির্ভরশীল, ওয়াই নিজেই নিজের উপর নির্ভরশীল। মনে করেন আমাদের প্রফিট, আমাদের 2018 সনের প্রফিট কত হয়েছে সেটা নির্ভর করছে 17 সনের প্রফিট কত হলো, 19 সনে কত হয়েছে 18 সনের উপরে। তাহলে যে সেলস এর উপরে তার নির্ভরতা সেটা বোঝা যায় না। যখন সাকসেসিভ ইন্টারভেলে এই ডেটাগুলো নিজেই নিজের উপরে নির্ভরশীল হয়, তখন তাদের যে ইনফ্লুয়েন্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইনফ্লুয়েন্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে, সেটাকে মিসলিডিং ফ্যাক্টর হয়। সেজন্য অটো কোরিলেশন প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা আরেকটা জিনিস শিখে রাখেন, এই দুই ধরনের ডেটা আছে। অটো কোরিলেশন ডেটাটা আছে, অটো কোরিলেশন ইজ কনসার্ন with the extent to which a time series variable lagged one or more periods is correlated with itself. That is, autocorrelation exists when successive observations over time are related to each other. নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল। তাহলে অটোকোরিলেশন যদি আপনারা ক্রস সেকশন ডেটা নিয়ে কাজ করেন, অটোকোরিলেশন থাকবে না। যদি অটোকোরিলেশন থাকবে না, যদি আপনারা টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করেন, তাহলে there is the possibility or probability that autocorrelation problem will persist. Because autocorrelation may exist in the case of only time series data. It cannot exist in the case of cross section data. আমি এটা একটু ব্যাখ্যা করে দিব, এটা কোনটা ক্রস সেকশন কোনটা অটো টাইম সিরিজ ডেটা। আর লেখেন মাল্টি কোরিলেটরি autocorrelation may exist both in the case of simple and multiple regression with time series data. সেন্টেন্সটা আরেকবার বলবেন? সিম্পলে করে মাল্টি autocorrelation may exist অনেকটা থাকবে না থাকবে, may exist both in the case of simple and multiple regression with time series data. Both in simple and multiple regression with time series data. Whereas multicollinearity cannot exist in the simple regression, but it can be found, in the multiple regression with both cross section and time series data. আপনারা দেখেন এখানে লিখলাম প্রফিট,
সরি এখানে লিখলাম সেলস, আমি দুইটা উদাহরণই দিয়ে দেখাই, মাল্টিপল লিখলে তো আরো অ্যাড হবে। এখানে আছে মনে করেন ডেটা 20, 23, 35, 50, 34 প্রফিট দেখালাম। এখানে এটা সেলস, এখানে 30, 25, 40, 50, 60। দেখেন এইটাতে একটা প্রফিট আছে, একটা সেলস আছে। তো আমার এই ডাটাটা আমি টাইম সিরিজ হবে কখন? টাইম সিরিজ হবে যখন একটা কোম্পানির ডেটা বা ডিফারেন্ট টাইম পিরিয়ড, ধরেন এখানে লেখলাম ইয়ার, এখানে আছে 2018, এখানে 19, এখানে 20, এখানে 21, এখানে এটা 2017। তাহলে একই কোম্পানির প্রফিট, শুধু টাইমের পরিবর্তনের জন্য সেলস এই ফিগারগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে বলা হয় টাইম সিরিজ ডাটা। টাইম সিরিজ ডেটা। কিন্তু এই ডেটাটাই প্রফিট সেলস। আমার যদি এটা হতো কোম্পানিজ, এটা হলো বেক্সিমকো ফার্মা, এটা যদি হয় ইনসেপ্টা, এটা যদি হয় এসিআই, এটা যদি হয় স্কয়ার ফার্মা, এটা যদি হয় ওরিয়ন ফার্মা, তাহলে দেখেন ডেটাগুলো আমি ঠিকই পেয়ে গেলাম, প্রফিটেরও কয়েকটা ডেটা, সেলসেরও কয়েকটা ডেটা, কিন্তু এটা একটা এইগুলা হইলো ধরেন ডেটাটা 2020 সনের জন্য, এটা নির্দিষ্ট পিরিয়ড। তাহলে এটাকে বলে ক্রস সেকশন ডেটা। ক্রস সেকশন না। তাহলে দেখেন আপনি রিগ্রেশন করার জন্য আবার প্যানেল ডেটা আছে অনেক কিছু, আপনি অনেকগুলো ডেটা পাবেন যেগুলো শুধু একটা নির্দিষ্ট ইউনিটকে বা টাইম পিরিয়ড পরিবর্তনের জন্য কি করা হয়, আর কিছু ডেটা আছে যেটা একটা নির্দিষ্ট সময়ে বাট ভিন্ন ভিন্ন ইউনিট অফ অবজারভেশনের জন্য, তাদেরকে বলা হয় টাইম সিরিজ ডেটা। এগুলো আমি অবশ্য ইসে আলোচনা করেছি টাইম সিরিজ অ্যানালাইসিস যখন পড়ানো হয়েছে ডেটা। তাহলে আপনারা এগুলো জেনে গেলেন, টাইম সিরিজ ডেটা এবং ক্রস সেকশন ডেটা। কাজে টাইম সিরিজ ডেটা নিয়ে যদি কাজ করেন সেখানে অটো কোরিলেশন বোথ ইন দ্য কেস অফ সিম্পল এবং মাল্টিপল সব জায়গায় থাকতে পারে, আর মাল্টিপুলারিটি থাকতে পারে শুধুমাত্র মাল্টিপল রিলেশনের ক্ষেত্রে। আর ক্রস সেকশন ডেটা ক্ষেত্রে কোনো অটো কোরিলেশন নাই, এটা মাল্টিপলও নাই সিম্পলও নাই, বাট ক্রস সেকশন ডেটার ক্ষেত্রে মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে মাল্টিপুলারিটি থাকতে পারে। So my dear students,
কাজে আজকে আপনাদের সাথে যে আলোচনা হলো, আপনারা চিন্তা করেন, যদি আপনাদের কিছু আরো জানার থাকে, I will explain it further, এবং আপনারা আপনাদের এখন কিভাবে দেখব, কোথায় দিব? পার্টিসিপেন্টস কোথায় দিব আপনাদের সাথে? স্যার স্টপ শেয়ারিং এর একটা অপশন আছে, এটা পোস্ট শেয়ারিং আছে, এখন স্টপ শেয়ারিং দিলাম। তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ, এতক্ষণ অ্যাটেনশন দিয়ে শুনেছেন। একটা ক্লাসের মধ্যে এই মাল্টিপল রিগ্রেশন ইকোনোমেট্রিক্সে বা স্ট্যাটিস্টিক্সে পড়ানো হয়, মিনিমাম 6 to 10 ক্লাসেস আর রিকোয়ার্ড। সিম্পল ভেরিয়াস ডাইমেনশনস, যে টেস্ট গুলো কিভাবে করে, কিভাবে ক্যালকুলেশন করে, আবার মাল্টিপল কিভাবে করে, কিভাবে ক্যালকুলেট করে, অটোকুলেশন কিভাবে করে, সেটা আবার কিভাবে রিমুভ করে, হোয়াট আর দি প্রবলেমস, এন্ড আরো কিছু আছে আপনাদের ভিএফ দিয়ে আপনাদের দেখাতে পারতাম, ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর দ্বারা এবং টলারেন্স ফ্যাক্টর দ্বারা যে অটোকুলেশন কিভাবে কম্পিউটারে অটোমেটিক আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে দূর করা যায়, কিভাবে অল্টারনেটিভ ভেরিয়েবলস এখানে ইনক্লুড করা যায়। বাট আপনারা this is an indication that you will be able to understand and analyze in future. But now you got some ideas how to analyze a regression problem and how to interpret the parameters of regression equation. So thank you. If you could learn something, I will be very happy. Thank you very much. আপনার স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যার মিটিং শেষ হয়েছে স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন স্যার, এবং আশা করি তার অনেক কিছু শিখতে পেরেছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, আমার জন্য তো এটা সৌভাগ্য, কারণ ক্লাসে আমি যেটা করতাম আগে, একবার এ সেকশন নিলে আরেকবার বি সেকশন, যাতে করে সব ছাত্রছাত্রীর সাথে পরিচয় হয়। তুমি একটা স্কোপ করে দিয়েছো, আমাদের টিচারদের তো কাজই হলো টিচিং, যে অন্যদের সাথে মিলামেশা করা, পরিচিত হতে পারা এই লার্নিং এর মাধ্যমে। সেটা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ক্রিয়েটিং দিস স্কোপ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ভালো থাকবেন স্যার, আমাদের সবার জন্য দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। শুরু ওয়েট আচ্ছা, ক্লাস কি শেষ? আমরা চলে যাব? হ্যাঁ হ্যাঁ জি, ইউ ক্যান লিভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।